সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামে। ওই আরকান্দি গ্রামে একটি বিশাল বড় শ্মশান রয়েছে। অনেক আগে থেকেই অনেক পুরাতন একটি শ্মশান কেন্দ্রিক অনেক ঘটনা টুকটাক শোনা যায়। যদি পরবর্তীতে সময় হয় বা ওই ঘটনা বেশ কিছু পাই তো আপনাদেরকে অবশ্যই সেগুলো শোনাবো। আমরা আমাদের আজকের ঘটনা যেটা বলতে যাচ্ছি, এই ঘটনাটির সময়কাল মানে আনুমানিক 1963 থেকে 66 সালের মধ্যে কোনো একটা সময় হবে আর কি। তো এই সময় একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। তার আগে মানে 63 সালের বছর খানেক আগে থেকে একজন ব্যক্তি ওই আরকান্দি গ্রামে আসে, বলে যে তার বাড়ি পাবনা বা ওই দিকে। তো তার ভাষাতেও পাবনার একটা টান ছিল। তো উনি ওখানে আসার পরে বলে যে ওনার কেউ আত্মীয় স্বজন নাই, উনি এই গ্রামে থাকতে চান, উনি টুকটাক কবিরাজি জানেন। তো গ্রামের একজন মানুষ, বেশ বিত্তশালী মানুষ, তার অনেক জায়গা জমি ছিল, ওই একটা নির্দিষ্ট জায়গায় তাকে থাকতে দেন, ছোট্ট একটা ঘর তৈরি করে থাকতে দেন। তো তিনি সেখানে ছিলেন এবং উনি বেশ ভালো কবিরাজি জানতেন। মোটামুটি জিনে ধরা এবং মানুষের অসুখ বিসুখ, নর্মাল যে অসুখ বিসুখগুলো, এই জিনিসগুলো তার দেওয়ার ট্রিটমেন্টে ভালো হয়ে যেত। আবার জিনে ধরার রোগী, এই বিষয়গুলো ভালো হয়ে যেত। আবার অনেক সময় কোনো কোনো মানুষ তার কাছে অসৎ উদ্দেশ্যও আসতেন, যেমন কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করা। মানে বলা যায় যে এই লোকটি ভালো খারাপ দুই ধরনের কাজই করতেন। মানে মানুষ স্বাভাবিকভাবে দেখতো যে সে প্রকাশ্যে কারো ক্ষতি করতো না বা প্রকাশ্যে কারো মানে সাথে গোলমালে যেত না, কারোর সাথে খারাপ বিহেভ করতো না, মানে এরকম সে চলতো। যার কারণে সে মধ্যম ক্যাটাগরির বা মধ্যম বিহেভের একজন মানুষ হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। ওনার নাম উনি সকলের কাছে পরিচিত করেন কামাল নামে, আর কামাল কবিরাজ নামেই তিনি ওই গ্রামে পরিচিত হন। তো বেশ ভালোই চলছিল সব কিছু। তো উনি মোটামুটি যখন ওই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে তার কবিরাজি বিদ্যার কারণে মোটামুটি ফেমাস হয়ে যান, আশপাশ থেকে লোকও তার কাছে আসতে থাকে, তখন ওই গ্রামে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো মাঝে মাঝে বলতে মাসে একটি কি দুটি, মানে দুটির ঊর্ধ্বে নয়, কিন্তু মাসে একটা হবেই। সেটা হলো গ্রামের কোনো বাচ্চা মিসিং হয়ে যেত এবং তাকে যখন উদ্ধার করা হতো বা পাওয়া যেত কোনো জঙ্গল, ঝোপঝাড় অথবা সেই আরকান্দি শ্মশানের কাছে, এবং ওই ডেড বডি যখন পাওয়া যেত, দেখা যেত ওই ডেড বডির বুক মানে ফেরে ফেলা হয়েছে এবং তার ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। শুরুর দিকে মানুষ, যারা গ্রামের মানুষ রয়েছে, তারা কিন্তু চিন্তা করতো যে আসলে এখানে তো অনেক ধরনের হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, কারণ ওই সময়ে ওই এলাকায় বেশ ঝোপঝাড় জঙ্গল ছিল। তো এই কারণে তারা চিন্তা করেছে হয়তোবা এই ধরনের হিংস্র জন্তু আসতেও পারে। কিন্তু কেউ কেউ বলে যে হিংস্র জন্তু যদি আক্রমণ করে তাহলে তো এর শরীরে অনেক ধরনের দাগ থাকার কথা, আঁচড় থাকার কথা, কিন্তু তা না হয়ে শুধু ধারালো ছুরি দিয়ে বুকের উপর থেকে কেটে ফেলছে, হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছে, এটা কেন? তো এটা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বর্ণনা করে। কেউ বলে যে জিনের উপদ্রব শুরু হয়েছে গ্রামে, জিনে এগুলা খেয়ে ফেলছে, এরকম অনেক ধরনের কথা বলতে থাকে। তবে এরকম কয়েকটি ঘটনা যখন হয় তখন কামাল কবিরাজের কাছে যখন তারা শরণাপন্ন হয় তখন কামাল কবিরাজ বলেন যে এটি একটা পিশাচের কাজ, কোনো পিশাচ এই বাচ্চাদেরকে ক্ষতি করছে, তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আমি নির্দিষ্ট রিচুয়াল করে দিব, এই সমস্যা থাকবে না। তার জন্য ওই খরচ করতে হবে। এখন গ্রামের লোকদেরকে বিভিন্ন বিষয় আনতে বলে, আজ এটা কাল ওটা, এরকম বিভিন্ন জিনিস আনতে বলে এবং টুকটাক টাকা পয়সাও নেয়। তো সে তার মতো করে রিচুয়াল করে। দেখা যাচ্ছে যে প্রথম 2-3 মাস কোনো সমস্যা নেই, হঠাৎ আবার একটি সমস্যা দেখা দিল। সেটা হলো ওই যে একটা বাচ্চা মিসিং। যখনই মিসিং হয় তখন
ওইভাবেই ওই বাচ্চার ডেড বডি পাওয়া যায়, শুরুতে যেভাবে বলেছি। লোকাল থানায় জানানো হয়, থানার থেকে আসে, কিন্তু তারাও কোনো সুরাহা করতে পারে না, তারা কোনো আসামি ধরতে পারে না যে আসলে এটা কে করছে। আর ওই সময় আসলে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। রাজবাড়ি থেকে বালিয়াকান্দি যাওয়ার যে রাস্তাটা, এখনও রাস্তাটা অত ভালো না, এখন বেশ সংস্কার করা হয়েছে, কিন্তু তারপরেও খুব যে ভালো তা নয়। কিন্তু ওই সময় তো আরও বাজে অবস্থা ছিল। তো তখন ওই গ্রামের মানুষের অনেক ধরনের কুসংস্কার, আরও বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসের কারণে তারা চিন্তা করতে এগুলো জিনে এই কাজ করেছে, যার কারণে তারা আসলে থানাতে ওইভাবে জানাতোও না। আর থানা যদি না জানানো হয় তাহলে তারা জানবে কিভাবে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। এই কারণে অনেক সময় অনেক বিষয়ই ধামাচাপা পড়ে যেত বা মানুষও জানানোর প্রয়োজন মনে করতো না। তো যাই হোক, ওই সময় তো মুক্তিযুদ্ধের আগে ফরিদপুর জেলা ছিল, রাজবাড়ী জেলা ছিল না। যত বিচার আচার সবকিছু কিন্তু ওই ফরিদপুর কোর্টেই হতো, বা ওখান থেকেই অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হতো, যেহেতু ওটা জেলা ছিল, বৃহত্তর ফরিদপুরের একটা অংশ ছিল রাজবাড়ী জেলা। তো যাই হোক, যখন এইভাবে কিছু ঘটনা চলছিল, মানুষ সমাধান করতে পারছিল না, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে। এবং এই বাচ্চাদের বয়স হতো 1 থেকে 4 বছরের মধ্যে, এমন একটা বয়সের বাচ্চা। এর থেকে বেশি বয়স সাধারণত হতো না বলে আমি জেনেছি। তো এইভাবে কিন্তু প্রায় 10-12টা বাচ্চা, কম না কিন্তু, 10-12টা বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটে। আসলে যে যত চালাকি হোক, কখনো না কখনো ভুল করেই বসে, এবং যার ফলে ধরা পড়ে যায়। তো এমনই একটি ঘটনা ঘটে যায়। এক পূর্ণিমার রাতে হঠাৎ করে মা বাবা তারা টের পায় যে তাদের সন্তানকে কে যেন নিয়ে গেল, কিন্তু ঘরের দরজা কিন্তু বন্ধ। এটা কিভাবে সম্ভব হলো? দরজা বন্ধ, কিন্তু বাচ্চা গেল কিভাবে? কিন্তু বাচ্চা কিন্তু ঘরে নাই, কিন্তু মনে হলো কারো পায়ের শব্দ। শুরুতে বোঝে নাই, মনে করেছে হয়তোবা ওই ঘর তো অন্ধকার থাকে গ্রামে, বা হারিকেনের আলোটা অনেক কমিয়ে তারা ঘুমায় আর কি, মনে করেছে হয়তোবা বিছানা থেকে পড়ে গেছে। তো বিছানার নিচে খোঁজে, তো পাওয়া যায় না। তখন ঘরের দরজা খোলে। দরজা খোলার পরে ওই যে শুরুতে একটা শব্দ হয়েছিল, তো যার কারণে তখন মনে হয় তাহলে বাইরের শব্দটা কি এই বাচ্চাকে নিয়ে যাওয়ার। তখন পিতামাতার টনক নড়ে, হাই হাই, তাহলে তো আমার বাচ্চাকেও নিয়ে গেছে অন্য বাচ্চাদের মতো। কিন্তু অন্য মা বাবারা কিন্তু যতগুলো বাচ্চা মিসিং হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, এই মা বাবারা কিন্তু ঘুণাক্ষরও টের পায়নি বাচ্চা কিভাবে নিয়ে গেল। তারা শুধু ঘুম থেকে উঠে দেখেছে বাচ্চা নেই, ঘরের দরজা বন্ধ। তো এই ঘটনা যখন তারা টের পায়, তখন তো তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। ও আরও একটি বিষয় বলে রাখি, সেটি হলো যে ওই বাচ্চা যখন মিসিং হচ্ছিল, তখন গ্রামের লোকজন যখন হিংস্র জন্তু জানোয়ারের কাজ মনে করেছিল, তখন গ্রামের লোকজন পালা করে মশাল নিয়ে পাহারা দিত। এবং পাহারার ওই সময় দেখা যেত যে কয়েকদিন পাহারা দিয়েছে, তখন কিন্তু বাচ্চা মিসিং হয়নি। মাসখানেক যাওয়ার পরে যখন দেখেছে যে না, আর কোনো বাচ্চা মিসিং হচ্ছে না, তখন তারা ওই পাহারার ইয়েও কমিয়ে দিয়েছিল, এবং তারপরে আবার শুরু হয় এটা। তো যাই হোক, ওই রকমই একটা বিষয় যে পাহারার পরে যখন আবার এই সমস্যা শুরু হয়েছিল, সেই সমস্যার মধ্যে এই ঘটনাটি ঘটেছে নতুন করে। তো তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে, বাচ্চার মা বাবা। তাদের চিৎকার চেঁচামেচিতে ওই আশেপাশের যারা মানুষজন আছেন তারা তো চলে আসে, বলে যে এই ঘটনা, আমার বাচ্চা নেই। তখন তো তারা মশাল নিয়ে বেরিয়ে পড়ে, হাতে লাঠি, বর্ষা, দা, এই কারণে তারা ওই লোহা জাতীয় জিনিস নিয়েছিল, কারণ তারা চিন্তা করেছিল যে ওই যে পিশাচ বা ভূত, জিন ভূত হাতে লোহা থাকলে এবং সাথে আগুন থাকলে ক্ষতি করতে পারে না। তারা মূলত ওই চিন্তা করে এই জিনিসগুলো সাথে নিয়েছে। তারা খুঁজতে থাকে কোথায় কোথায় গেল বাচ্চাকে নিয়ে। গ্রামের এরকম 30-40 জন মানুষ দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে খুঁজতে থাকে। তো ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে যেই জায়গাগুলোতে আগে বাচ্চাদেরকে পাওয়া গিয়েছে, আমরা সেই জায়গাগুলোতে আগে যাব।
এর মধ্যে একটা দল ওই আরকান্দি শ্মশানের দিকে যায়। আরকান্দি শ্মশানের দিকে গেলে কোনো একটা জায়গা থেকে মানে তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এসেছিল তাদের কানে। ওই আর্তনাদের ওই শব্দ ধরে তারা যেতে থাকে এবং তারা চিৎকার করতে থাকে, এই পাওয়া গেছে পাওয়া গেছে। ওই দূরে যারা ছিল তাদের কানে শব্দ গেছে, তারাও ওই শ্মশানের দিকে ছুটে এসেছে। ওই শ্মশানে গিয়ে একটা ঝোপের পাশে তারা ওই বাচ্চাকে আবিষ্কার করে, এবং ওই বাচ্চাকে একা আবিষ্কার করে না, তার হত্যাকারী সহ আবিষ্কার করে। দেখে এই হত্যাকারী আর কেউ নয়, এটা ওই কামাল কবিরাজ। কামাল কবিরাজকে হেন অপকর্ম করতে দেখে সবার মাথা বিগড়ে যায়। কেউ আইন নিজের হাতে তুলে না নিলেও হাতে লাঠি সোটা যা ছিল তা দিয়ে বেধড়ক পিটুনি দেয় তাকে। পিটাতে পিটাতে প্রায় আধমরা করে ফেলে। যেহেতু দেশে আইন আছে, বিচার আছে, থানা আছে, তখন গ্রামের যিনি মাতবর গোছের ছিলেন তিনি বললেন যে না, আসলে এভাবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে হবে না, ওকে আমরা পুলিশের কাছে দিয়ে দিব। কারণ এর আগেও যেহেতু এই কাজ করেছে, পুলিশ ধরতে পারেনি, অন্তত এই বিষয়গুলো পুলিশের জানা থাকা উচিত যে ও এই কাজটি করেছে। তখন সকালবেলা তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় তো বলেছি যে ওই সময় কিন্তু এই ফরিদপুর কোর্টে বিচার কার্য পরিচালনা হতো। তো ফরিদপুর কোর্টে যখন তাকে চালান করা হয়, সে এজলাসে থাকা বিচারকের সামনে স্বীকার করে যে এই সব ঘটনা সেই ঘটিয়েছে। যতগুলো বাচ্চা সে মিসিং করেছে, হত্যা করেছে, এই সবগুলো মানে তার কারণেই হয়েছে। এবং সে যে কাজটি করত সেটি হচ্ছে ওই বাচ্চার হৃৎপিণ্ডটা খেত। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই কাজটি সে কেন করেছে, তখন বলে যে এই কাজটি প্রতি মাসে অমাবস্যা এবং পূর্ণিমাতে এই কাজটি করতে হয়, না হলে প্রতি মাসে একটা করতেই হয়। তা না হলে তার অর্জিত যে জাদুবিদ্যা, জানা যে জাদুবিদ্যা, সেগুলো কাজে লাগে না। তো এই যুক্তিতে সেই কাজগুলো করতো। যেহেতু সে জজ সাহেবের সামনে স্বীকার করেছিল আর গ্রামের অসংখ্য মানুষ প্রত্যক্ষ করেছে ওই বাচ্চা সে যে হত্যা করেছে ওই হাতে নাতে ধরেছে, এই কারণে সব সাক্ষী প্রমাণ তার বিপরীতেই যায়। আসলে সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টাও করেনি, কারণ ডিফেন্ড করার উপায়ও ছিল না। সে জজের সামনে স্বীকার করেছে। বিচারে যেটা হওয়ার সেটাই হয়। জজ তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এখন মৃত্যুদণ্ড প্রদান করার পরে তার যেহেতু কোনো আত্মীয় স্বজন ছিল না, আর এই কারণে সে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলও করেনি হাইকোর্টে, যার ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো যথাযথভাবে মেনে তাকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করা হয়। তাকে রাখা হয়েছিল ফরিদপুর যেই কারাগার, এখন নতুন কারাগার মনে হয় হয়েছে, আমি দেখি নাই বা আমি জানিও না। তো আগের ব্রিটিশ পিরিয়ডে একটা কারাগার ছিল, এই কারাগারে তাকে ওই সময় রাখা হয়েছিল, কারণ ওই সময় তো আর নতুন কারাগার হয়নি। তো সেখানে রাখার পর তাকে কিন্তু কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেখানে রাখার পর কিছু ঘটনা ঘটে প্রিয় লিসেনার্স, সেটি আপনাদেরকে একটু বলি। এক রাতে তার যে কন্ডেম সেল আছে, সে আশেপাশে আরও কন্ডেম সেল রয়েছে, মানে কন্ডেম সেলে সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে রাখা হয়। তো হঠাৎ করে রাতের বেলা ওই করিডোরে যে আরো সেল আছে সেই সেলের আসামিদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা বলছে যে ভূত 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 এরকম বলছে। তো ওখানে যে জেল পুলিশ ছিল তারা চলে আসে, বলে কি হয়েছে, বলে যে এখানে দেখলাম যে কালো মেঘের মতো এগুলো জন্য বা ধোয়ার মতো, তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না, এরকম আইডিয়া দিয়েছে যে কালো মেঘ বা ধোয়ার মতো কোনো কিছু মানে মানুষের আকৃতির লম্বা একটাই করিডোর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারা কিন্তু এসে মানে জেল পুলিশ এসে কিন্তু কিছুই দেখেনি। তখন ওরা কয়েদিদেরকে ধমক দেয় যে এই রাত বিরেতে এইভাবে চিৎকার চেঁচামেচি করো না, তাহলে কিন্তু শাস্তি হবে। তাদের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওদিকে এই যে কামাল কবিরাজ, তিনি কিন্তু জেলের যে খাবারগুলো তাকে দেয়া হতো সেগুলো খুবই কম খেতেন বা মানুষের সামনে সে খেতেনই না। আর এইভাবে খাবার না খাওয়ার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েন এবং খুব দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।
এবং বেশ অসুস্থও থাকেন। রুমের থেকে খুব বেশি মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া, ওয়াশরুমে যাওয়া ছাড়া আসলে খুব বেশি তার বের হওয়া হতো না। এমনিতে তো কিছুটা অংশ তো তারা ঘুরে বেড়াতে পারতেন জেলের মধ্যে, কিন্তু সে ওই অসুস্থতার কারণে খাওয়া দাওয়া করতে পারতেন না, এই কারণে সে বের হতো না। যাই হোক, এর কয়েকদিন পরে জেলখানায় আরও একটি ঘটনা ঘটে। সেটি হলো যে রাত প্রায় আনুমানিক 2-2:30টার দিকে আগুন আগুন বলে সবাই চিৎকার চেঁচামেচি করছে, এবং সেটা কিন্তু ওই সেলের আশেপাশে যে কয়েকটা ছিল, মানে কামাল কবিরের যে সেলে রাখা ছিল তার আশেপাশে আরো যে সেল ছিল সেখানকার কয়েদিরা বলছে। জেল পুলিশ আবার আসে, দেখে যে স্বাভাবিক। তখন বলে কি হয়েছে, বলে যে মনে হলো ওই যে কামাল কবিরাজের যে সেল ওই সাইডটাতে দাও দাও করে আগুন জ্বলছে, তা আগুন ছড়িয়ে পড়তে পারে, আমাদের এখানে আসতে পারে, এই জন্য আমরা ভয়ে চিৎকার চেঁচামেচি করেছি। তো তারা দেখে মানে ওই জেল পুলিশটা যে কিচ্ছু নাই, একদম স্বাভাবিক। আর ওই কামাল কবিরাজও দিব্যি ঘুমাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই এগুলোতে। এবারও জেল পুলিশরা বলে যে আবার যদি এই ধরনের ঝামেলা করছো তো খবর আছে কিন্তু, এই বলে চলে যায়। তো যাই হোক, এরপরে কয়েকদিন পর আর কি আরও একটি ঘটনা ঘটে। সেটি হলো পানি পানি, ডুবে গেলাম মরে গেলাম, এই বলে চিৎকার চেঁচামেচি আসে রাতের বেলা। জেল পুলিশ আসে, এসে দেখে কিচ্ছু নাই, পানি নাই, একদম স্বাভাবিক। বলে কি হয়েছে, বলে যে মনে হলো যে এর ভিতরে পানি ঢুকছে, বন্যার পানি, এবং আস্তে আস্তে পানি খালি বাড়ছে, এবং আমরা এই সেল থেকে বেরোতে না পারলে এই সেলও ডুবে যাবে, এত পানি। বলে পানি কই, ফাজলামি করো, এই রাত বিরেতে এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছে জেলের মধ্যে, এটা কি তোমার মামা বাড়ি না শ্বশুর বাড়ি, এই ধরনের মানে বলে যে যা ইচ্ছা তাই করবা। ওদেরকে খুব ধমক দেয়, কিন্তু ওদের কথা আসলে কাউকে বিশ্বাস করাতে পারছে না, এবং বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিকে কামাল কবিরাজের যেই ফাঁসির যেই সময়টা সেই সময়টা ঘনিয়ে আসতে থাকে। ফাঁসির মাত্র প্রায় 3 দিন বাকি। তখন ওই জেল কর্তৃপক্ষ ফাঁসির যে মঞ্চ সেটি রেডি করার চেষ্টা করে, এবং সাধারণত যেটা করা হয় যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত কোনো আসামি তাদেরকে দিয়ে জল্লাদের কাজটি করানো হয়। আর এই কারণে ফাঁসির যে দড়িটা, এই দড়িটা রেডি করার দায়িত্ব পড়ে এক আসামির কাছে। বলে যে এই দড়িটা নিয়ে ওই যে উপরে যে দণ্ড আছে সেই দণ্ডের সাথে দড়িটা সেট করো, এবং যেখানে যেখানে দড়িটার জয়েন্ট লাগানোর দরকার সেই ব্যবস্থাটা করো। তো উনি যখন ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে উপরে ওই দড়িটা সেট করতে গেছেন, তখন হঠাৎ করে নিচ থেকে পাটাতন সরে যায়। নর্মালি পাটাতন সরার কথা না, পাটাতন সরার জন্য একটা হাতল থাকে বা হুইলের মতো থাকে, ওটা টান দিলে পায়ের নিচ থেকে পাটাতন সরে যায় এবং বডিটা নিচ দিকে পড়ে যায়। নিচে একটা লম্বা গর্ত থাকে, ওর মধ্যে বডি ঝুলতে থাকে, এবং তখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা আপনারা জানেন মোটামুটি সবাই। তো সে যখন পাটাতনের উপর দাঁড়িয়ে ওটা সেট করতে গেছে, তখনই হঠাৎ করে পায়ের নিচ থেকে পাটাতন সরে গেছে, আর সে ওই নিচে পড়ে যায়। আর নিচে পড়ে প্রচণ্ড ব্যথা পায়, কারণ গর্তটা তো মোটামুটি বেশ বড়ই। সে তার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তার মেরুদণ্ডের একটা জায়গায় ভেঙে যায়, মানে খুব মারাত্মকভাবে আহত হয় সে। কিন্তু এভাবে কিন্তু পাটাতন সরে যাওয়ার কথা না, কিন্তু হয়তোবা প্রেশার বেশি পড়েছে সেটার উপরে। সে আবার একটা চেয়ার নিয়ে দাঁড়িয়েছিল পাটাতনের উপরে, মানে চেয়ার সমেত সে নিচে পড়েছে। তো সবাই বলেছে যে অনেক আগের পাটাতন তো হয়তোবা কোনো সমস্যা থাকতেই পারে, এই জন্য পড়ে গেছে নিচে। তো সেটা আবার ঠিক করা হয়। এরপরে কি হয়, মানে বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এরপরে যেটা হয় সেটা হলো যে ওই দড়ি তৈরি করার দায়িত্ব আবার আরেকজনের কাছে পড়ে। তো সে যখন ওইটা ঠিক করছিল, মানে সেট করছিল, কিভাবে যেন সে নিজেও বলতে পারে না, সে নাকি নিজেই ওই ফাঁসির দড়ি নিজের গলায় পরে ফেলেছে, এবং ওইটা নাকি তার গলায় আটকে গেছে। সে ছটফট করছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ওই ফাঁসির কাষ্ঠের উপরে যে এমনি যে আরো একটা স্পেস আছে সেখানে এটা ঘটছে। কিন্তু এখন ওই দেখা যাচ্ছে যে সকালবেলা কিন্তু আসামিদেরকে ওই জেলের ভিতরে ছেড়ে দেয়া হয়। এখন দূর থেকে আসামিরা দেখছে যে এরকম ও ছটফট করছে, কিন্তু শুরুতে তারা বুঝতে পারেনি। কিন্তু যখন পা বেশি ছটফট করছে তখন তারা দৌড়ে যায়, দৌড়ে গিয়ে দেখে যে তার গলায় রশি আটকে গেছে। তখন তারা ওই রশি টেনে খোলার পর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর একটু দেরি হলে কিন্তু সে মারা যেত। তখন একটা রোমার ছড়িয়ে যায় যে কামাল কবিরাজের ফাঁসির কাষ্ঠ যেই রেডি করবে তারই ক্ষতি হবে। এখন কেউ আর কোনো আসামি আর ভয়ে
ওই ফাঁসির কাজটা রেডি করতে যেতে রাজি হয় না। যাই হোক, এখন আইন অনুযায়ী কাজ তো করতে হবে। পরে জেল পুলিশরাই তারা ফাঁসির কাষ্ঠ রেডি করে। তখন ফাঁসির আর মাত্র একদিন বাকি। তখন জেল কোড অনুযায়ী তাকে বলা হয় আপনার শেষ ইচ্ছা কি করতে চান। তখন তিনি দুটো ইচ্ছার কথা বলেন। সেটি হলো যে আমার মৃত্যুর পর আমার ডেড বডিটা ওই আরকান্দি শ্মশানের পাশে কোনো একটি জায়গায় কবর দিতে হবে, আর হলো যে আমাকে একটি ছোট বাচ্চা ছাগলের হৃৎপিণ্ড এনে দিতে হবে, এটা কাঁচা, এটা আমি খেতে চাই। তো আসলে তিনি যে ইচ্ছাটা পোষণ করেছিলেন এই দুটো বিষয়টাই খুব স্পর্শকাতর। প্রথমত তিনি নামে একজন মুসলিম, যেহেতু কামাল নাম, এখন শ্মশানের পাশে তাকে কবর দেয়া বিষয়টা একটু অন্যরকম মনে হয়। যাই হোক, সেটা যদি স্থানীয়ভাবে মানুষরা মেনে নেয় সবাই, সেটা তো কোনো বিষয় না। কিন্তু জেল কোড অনুযায়ী এই ধরনের খাবার তাকে পরিবেশন করা এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু তারপরে যেহেতু ফাঁসি হবে মৃত্যু পথযাত্রী একজনের শেষ ইচ্ছা, তারা সেটা পূর্ণ করেন এবং তাকে সেটা দেয়া হয়। তবে দেয়া হয় আগের রাতে আর কি, মানে যেই রাত্রে তাকে ফাঁসি দেওয়া হবে তার ইমিডিয়েট আগের রাতে। তাকে রাতের বেলা যখন এটা দেয়া হয় তখন সেও বলে যে আজকে আমার সেলের আশেপাশে কেউ আসবেন না, এটা আমার 3 নাম্বার ইচ্ছা। যদিও শুরুতে বলি নাই, কিন্তু এটা আমার 3 নাম্বার ইচ্ছা, সেলের কাছে কেউ আসবেন না, আমি একটু নিরিবিলি থাকতে চাই একটা রাত। তো আসলে সেলের কাছে আসার প্রয়োজনও হয় না, কারণ কন্ডেম সেল আর বাইরে তো থাকেই, পুলিশরা সবসময় পাহারা থাকে। আর কন্ডেম সেলের নিরাপত্তা সম্পর্কে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন প্রিয় লিসেনার্স, যেটা মানে জেলখানার মধ্যেও আর একটা জেলখানা, মানে এটা খুবই একটা ভয়ানক একটা মানে কক্ষ বলা চলে আর কি। ছোট্ট একটা জানালার মধ্যে থাকে আলো আসার জন্য, বাতাস আসার জন্য। যাই হোক, তাকে রাত্রে সত্যি ওই খাবারটা নাকি দেয়া হয়েছিল এবং দেওয়ার পর খুব স্বাভাবিক ছিল ওই রাত্রে কিন্তু ওই সেলে অন্য কোনো ধরনের ঘটনা ঘটেনি। সকালবেলা তাকে যখন ওই খাবার দেবে, নাস্তা দেবে, নাস্তার জন্য যখন আসে তাকে ডাকে, ওঠে না। পরে যখন তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায় কামাল কবিরাজ মারা গেছে। ওই যেই ছাগলের যে হৃৎপিণ্ডটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সে খেয়েছে, কিন্তু কামাল কবিরাজ জীবিত নেই। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে সে মৃত্যুর পূর্বে খুব ভয় পেয়েছিল কোনো কিছু দেখে, তার চেহারা দেখে নাকি এমনটা মনে হয়েছিল। যাই হোক, যেহেতু তার লাশ রিসিভ করার মতো কেউ ছিল না, কারণ তার তো কোনো আত্মীয় স্বজন নেই, আর তার শেষ ইচ্ছা অনুযায়ী ওই লাশটি নিয়ে যাওয়া হয় ওই আরকান্দিতে। এখন সমস্যা হলো যে উনি যেহেতু একটা ইচ্ছা পোষণ করেছেন, আর উনি কিন্তু বলেননি যে শ্মশানেই কবর দিতে হবে, শ্মশানের পাশে। তো যার কারণে আমি আগের গল্পে বলেছিলাম ওই শ্মশানে, কিন্তু পরে জানলাম যে না, আসলে শ্মশানে না, শ্মশানের পাশে দিতে বলেছিলেন। তো শ্মশানের পাশে কবর যেহেতু হবে, যদিও কিছু কিছু হিন্দুরা বাধা দেওয়াটাই স্বাভাবিক, যিনি একজন মুসলিম, তারপর যেহেতু একদম শ্মশানের এরিয়ার মধ্যে না, পাশে, আর ওনার কাছ থেকে সকলে উপকার পেয়েছে, যেমন হিন্দু বলেন, মুসলিম বলেন, মানে মোটামুটি সব ধর্মের মানুষেরাই তাদের টুকটাক সমস্যা নিয়ে তার কাছ থেকে উপকার পেয়েছে। যেহেতু একটা মানুষ মারা গেছে, এখন তার মানে শেষ ইচ্ছা নিয়ে তো আর কোনো প্রশ্ন বা তোলার মতো ওরকম আসলে কারো মন মানসিকতা ছিল না। যদিও তার কারণে ক্ষতি হয়েছে, অনেকগুলো মা বাবার বুক খালি হয়েছে, কিন্তু তারপরও যে লোকটা তো মারা গেছে, বিচার তো হয়েছে, এই কারণে বিষয়টা নিয়ে আসলে কেউ আর বাড়াবাড়ি করে না, তাকে কবর দিয়ে দেয়া হয়। তো একটা কথা কিন্তু প্লিজ আপনাদের মাথায় আসতে পারে যে জেলখানার ভিতরে এই ঘটনাগুলো যে ঘটেছে, এটা আসলে আমরা কিভাবে জানলাম? এটা দুইটা ওয়েতে জেনেছি। আমি শুরুতে মানে প্রথমে যখন ঘটনাটি বলেছিলাম, সেটি বলেছিলাম একজন জেল পুলিশ, উনি অবসরে যাওয়ার পরে এই ঘটনাটা মানে উনি কাউকে বলেছিলেন, তারপর এটা ছড়িয়ে পড়ে। আর একটা হলো ওই যে সেলে যে অন্য অপরাধীরা ছিলেন, তারা আবার কেউ কেউ পরবর্তীতে হাইকোর্টে আপিল করে বা বিভিন্ন করে নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করে পরে খালাস পেয়েছিলেন, তাদের মাধ্যমে জানা গিয়েছে। তো এইভাবে ওই জেলখানার ওই আসামি এবং জেল পুলিশদের মাধ্যমে পরবর্তীতে বাহিরে জানা যায়। আর তখন তো পাকিস্তান পিরিয়ড ছিল, মুক্তিযুদ্ধের পর অনেকেই মানে ওই সময়ে যারা পরবর্তীতে বের হয়ে এসেছিলেন অনেকে রাজনৈতিক বন্দী ছিল ওই সময়টাতে। তো বিভিন্নভাবে এই তথ্যগুলো জানা গিয়েছিল আর কি।
তো যাই হোক, আর ওইখানকার লোকজন অনেকেই যেহেতু রাজবাড়ী জেলার ছিলেন, এই জন্য রাজবাড়ির লোকজন সহজে জানতে পেরেছে। তো ওনার মানে কামাল কবিরাজকে কবর টবর দেওয়া হয়ে গেল, মানে বিষয়টা এখানেই মোটামুটি শেষ বলা যায়। কিন্তু প্রিয় লিসেনার্স, অনেকেই বলে, কেউ কেউ হয়তো বা দেখেছে, কেউ দেখেনি, এটা লোকমুখে শোনা কথা, এটা নির্দিষ্ট করে আসলে বলা যায় না, যে ওই আরকান্দি শ্মশানের আশেপাশে নাকি একজন মানুষকে দেখা যেত, স্বাভাবিক আকৃতির মানুষ। গ্রামের মুরব্বীরা বলতেন এটা হচ্ছে কামাল কবিরাজের ভূত, এটা ঘোরাফেরা করে, মানে ও তো মানুষ খেকো ছিল, নরখাদক ছিল, তো ওর ভূতটা ঘোরাফেরা করে এদিক দিয়ে। তাই এখন সেটা দেখা যায় কি যায় না এই বিষয়ে আমি নিশ্চিত হতে পারিনি, বা কেউ আমাকে বলেও নি। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ কালো জাদু প্র্যাকটিস করার জন্য এবং সেটাকে মানে ইফেক্টিভ করার জন্য দেখুন কত ভয়ানক কাজ করতে হয়, কত নোংরা কাজ করতে হয়, কত পৈশাচিক কাজ করতে হয়, এবং এই কাজের ফলাফল কিন্তু তার ভালো হয়নি, সে কিন্তু ধরা পড়েই গেছে। এই জন্য প্রিয় লিসেনার্স, আমরা এই কালো জাদু রিলেটেড বিষয় থেকে সবসময় ইনশাল্লাহ দূরে থাকার চেষ্টা করব। অনেকেই আগ্রহ করে যে আমি একটু শিখি, কিন্তু যতটা সহজ মনে হয় আসলে কি এতটা সহজ? নিশ্চয়ই নয়। পরকালে কিন্তু কিছুই পাওয়া যাবে না, দুনিয়াতেও শাস্তি রয়েছে। এই জন্য আমরা এগুলো থেকে ইনশাল্লাহ বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক।